ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আবার চলে এসেছি এবিটি এর টেস্ট পেপার সলভিং এর আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা করতে চলেছি পেজ নাম্বার 163 এর যে 2 মার্কসের কোয়েশ্চেন গুলো রয়েছে, ঠিক আছে, লাইফ সায়েন্সের কোয়েশ্চেন সেটের সেগুলো। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে যারা তোমরা চ্যানেলে নতুন বা রেগুলারলি ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এটা তোমাদের জন্য তো ফ্রি, বাট আমার কাছে তোমাদের এক একটা সাবস্ক্রিপশনের অনেক ভ্যালু, ঠিক আছে, কারণ সেটা আমাকে মোটিভেট করে তোমাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসতে। প্লাস আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশনও তোমরাই সবার আগে পেতে পারবে। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতেও ভুলো না। তাহলে চলো আর দেরি না করে স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে আলোর উৎসের দিকে এককোষী শৈবালের অগ্রসর হওয়া এবং উদ্ভিদের কাণ্ডে শাখা প্রশাখার বৃদ্ধি, এই দুটি ঘটনার মধ্যে পার্থক্য কি? দেখো, যেহেতু 2 মার্কসের কোয়েশ্চেন এগুলো, তো তোমাকে কি কতটুকু লিখবে দেখো। প্রথম কথা বলছে যে এই যে আলোর উৎসের দিকে শৈবালের এককোষী শৈবালের অগ্রসর হওয়া, এটা কোন ধরনের চলন? এটা ফোটো ট্যাকটিক চলন, ঠিক আছে, ফোটো ট্যাকটিক চলন। whereas উদ্ভিদ কাণ্ডে শাখা প্রশাখার বৃদ্ধি, এটা হচ্ছে ফোটোট্রপিক চলন, ঠিক আছে। তাহলে দুটো কি কি ধরনের চলন সেটা আগে তুমি লিখে দিলে। সেকেন্ড তুমি একটা লিখতে পারো 2 নম্বরের কোয়েশ্চেন যেহেতু, যে প্রথম ক্ষেত্রে ফোটোট্যাকটিক চলনে এটার সামগ্রিক স্থান পরিবর্তন হয়, বাট ফোটোট্রপিক চলনে উদ্ভিদের অঙ্গের পরিবর্তন হচ্ছে, স্থান পরিবর্তন, সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। তো এই দুটো পয়েন্ট লিখলেই তুমি 2 মার্কস পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন বলছে, আচ্ছা আজকে আমি কোয়েশ্চেনের সাথে সাথে কোন পেজে তোমরা পাবে সেটাও বলে দেবো। তোমরা ফার্স্ট কোয়েশ্চেনটার অ্যান্সার লিখতে পারো সাঁতরার যে তোমাদের জীবন বিজ্ঞান ও পরিবেশের বই রয়েছে তার পেজ নাম্বার 3 এর থেকে, ঠিক আছে। নেক্সট দেখো বলছে কৃষিকার্যে কৃত্রিম হরমোনের দুটি ব্যবহার লেখো। এটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে 11 নাম্বার পেজে। কি কি লিখতে পারো? 2,4-D যেমন আগাছানাশক হিসেবে ইউজ করা হয়, পার্থেনোকার্পিতে বীজহীন ফল উৎপাদনের NAA IBA এগুলো ইউজ করা হয়, এগুলো তোমরা লিখতে পারো। থার্ড কোয়েশ্চেন বলছে তুমি রাস্তা পার হওয়ার সময় হঠাৎ কোনো গাড়ির সম্মুখীন হলে ওই সময় তোমার শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি কিভাবে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? তাহলে দেখো এখানে অ্যাড্রিনালিন হরমোনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো অ্যাড্রিনালিন আমরা জানি আমাদের এমার্জেন্সি হরমোন অর ফ্লাইট অর ফাইট হরমোন, ঠিক আছে। তো এর যে কাজ সেগুলো তুমি পেয়ে যাবে পেজ নাম্বার 17-এ। তো এই যে রাস্তা পার হওয়ার সময় গাড়ির সামনে পড়ে গেলে কি কি হতে পারে? আমাদের হার্টবিট দ্রুত বেড়ে যাবে, আমাদের শ্বাস রেট যেটা শ্বসনের রেট সেটা বেড়ে যাবে, এছাড়া আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, চোখ বড় হয়ে যেতে, চোখের যে পিউপিল সেটা বড় হয়ে যেতে পারে, ঠিক আছে, প্রসারিত হতে পারে, প্লাস আমাদের গায়ে কাটাও দিয়ে উঠতে পারে অ্যারেক্টেরিস পিলাই মাসেলের প্রভাবে, ঠিক আছে, সংকোচনের প্রভাবে। তো এগুলো তোমরা লিখতে পারো, যে কোনো চারটে লিখলেই এনাফ। নেক্সট কোয়েশ্চেন, যৌন জনন অযৌন জনন অপেক্ষা উন্নত এই বক্তব্যটির যৌক্তিকতা বিচার করো। দেখো এটা তোমরা পেজ নাম্বার 59-এ পাবে, বাট কমপ্লিটলি পাবে না, তার সাথে তোমাকে কিছুটা অ্যাডও করতে হবে। দেখো যৌন জননে কি হয়? যৌন জননে মিওসিস পদ্ধতিতে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট গঠিত হয় এবং তারপরে সেই পুংগ্যামেট স্ত্রী গ্যামেট মিলিত হয় ফার্টিলাইজেশন প্রসেসে, এবং অপত্য যে তৈরি হয় সে কিন্তু তার প্যারেন্টদের থেকে আলাদা ধরনের ক্যারেক্টার বিয়ার করে, ঠিক আছে, যার জন্যই কি হয় তার মধ্যে নতুন নতুন ভ্যারিয়েশন আসে। যৌন জননে যেহেতু ক্রসিং ওভার হওয়ার চান্স থাকে গ্যামেট গঠনের সময়, ঠিক আছে, তাই যৌন জননে ভ্যারিয়েশন বা প্রকরণ হওয়ার চান্স থাকে, এবং এই ভ্যারিয়েশন বা প্রকরণই কিন্তু আমাদেরকে বিভিন্ন এই ভ্যারিয়েশন বা প্রকরণ যখন ধীরে ধীরে জমা হতে থাকে জেনারেশন আফটার জেনারেশন, সেটাই কিন্তু আমাদেরকে পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হেল্প করে এবং আমাদের বিবর্তনে সাহায্য করে, ঠিক আছে। তো এইভাবে তোমাকে একটু কোষ কোষ বিভাজনের পার্ট মানে জননের পার্ট থেকে প্লাস একটু অভিব্যক্তি চ্যাপ্টারের পার্ট থেকে মিলিয়ে অ্যান্সারটাকে লিখতে হবে, ঠিক আছে। সো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে ইজি কোয়েশ্চেন, দেখো বলছে প্রোফেজ এবং টেলোফেজ দশায় পরস্পর বিপরীত ঘটনা ঘটে, কথাটির সত্যতা যাচাই করো। এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 52 এবং 54-এ।
দেখো যেহেতু এরকম ভাবে কোয়েশ্চেনটা দিয়েছে, মানে অ্যাকচুয়ালি ডিফারেন্সটাই লিখতে দিয়েছে। কি লিখতে পারো তোমরা? প্রথমত হচ্ছে দুটো ডিফারেন্স ভালো করে গুছিয়ে লিখবে, যে প্রোফেজ দশায় যে আমাদের ক্রোমোজোম থাকে তা জল বিয়োজন ঘটে, মানে প্রোফেজ দশায় ক্রোম্যাটিন থাকে, সেটা জল বিয়োজন ঘটে কনডেন্সড হয়ে ক্রোমোজোম তৈরি করে, ক্রোমোজোম তার থেকে ক্রোম্যাটিড, ঠিক আছে, এগুলো তৈরি হয়। বাট টেলোফেজে উল্টোটা হয়, ক্রোমোজোম তার আরো জল শোষণ করে সরু জালকের মতো ক্রোম্যাটিনে কনভার্ট হয়। ওকে, নেক্সট লিখতে পারো প্রোফেজ দশায় নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এগুলো ধীরে ধীরে অবলুপ্তি ঘটে, ওয়্যারাস টেলোফেজ দশায় এই দুটোই আবার ধীরে ধীরে কিন্তু তৈরি হতে শুরু করে অপত্য কোষের দুই সাইডে, ঠিক আছে, দুদিকে দুটো অপত্য কোষের চারিদিকে, কোষের যে নিউক্লিয়াসের চারিদিকে নিউক্লিয়ার মেমব্রেন এবং তার ভিতরে নিউক্লিওলাস আবার তৈরি হতে শুরু করে, ঠিক আছে। একটা খুব ভালো হয় যদি এর সাথে তোমরা একটা ছবি অ্যাড করতে পারো প্রোফেজ এবং টেলোফেজ দশা, তাহলে একদম পারফেক্ট হয় অ্যান্সারটা। নেক্সট যাচ্ছি, দেখো বলছে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে বৈসাদৃশ্যগুলি লেখো। এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 48-এ। দেখো ডিএনএ তে থাকে হচ্ছে, ডিএনএ হচ্ছে একটি সাধারণত দ্বিতন্ত্রী, ঠিক আছে, সিঁড়ির মতো প্যাঁচানো অণু। আরএনএ হচ্ছে একতন্ত্রী। ডিএনএ তে থাকে ডিঅক্সিরাইবোজ শর্করা, আরএনএ তে থাকে রাইবোজ শর্করা। ডিএনএ ডিঅক্সিরাইবোজ শর্করা 2 নাম্বার কার্বনে শুধুমাত্র হাইড্রোজেন গ্রুপ থাকে, whereas আরএনএ তে সেখানে OH গ্রুপ থাকে, ঠিক আছে। প্লাস ডিএনএ তে আমাদের থাইমিন থাকে, বাট আরএনএ তে থাইমিনের জায়গায় ইউরাসিল থাকে, ঠিক আছে। এবং ডিএনএ আমাদের বংশগত বৈশিষ্ট্যকে বহন করে আর আরএনএ প্রোটিন সিনথেসিসে হেল্প করে, ঠিক আছে। তো এগুলো দিয়ে তোমরা কিন্তু 4টে বৈসাদৃশ্য 2 নম্বরের জন্য লিখে দিতে পারবে আশা করছি। নেক্সট বলছে মাইক্রো প্রোপাগেশন কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটার কিছুটা অ্যান্সার তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 63-তে, ঠিক আছে। তো পছন্দ মতো ভ্যারাইটির যে উদ্ভিদ তার দ্রুত বংশ বিস্তার করার জন্য, তো মাইক্রো প্রোপাগেশনের মেন উদ্দেশ্যই হচ্ছে যে কোনো উদ্ভিদ যেটার খুব অল্প পরিমাণ টিস্যু তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে, সেখান থেকে দ্রুত সেই উদ্ভিদকে তুমি বংশ বিস্তার করাতে পারো। এবং অর্কিডের যে চাষ তাতে কিন্তু মাইক্রো প্রোপাগেশন ইউজ করা হয়। ওকে, দিস টু এই দুটো লিখলেই কিন্তু তোমাদের ঠিক আছে, সাফিসিয়েন্ট, ঠিক আছে। নেক্সট যাচ্ছি, দেখো বলছে মেন্ডেলের সাফল্য লাভে 2টি কারণ লেখো। দেখো মেন্ডেলের সাফল্য লাভে 4টি কারণ তোমাদের পেজ নাম্বার 78-এ সুন্দরভাবে লেখা আছে। যেমন কি কি কারণ হতে পারে, যে মেন্ডেল যেহেতু খুব বেশি বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ নিয়ে কাজ করেনি, একটি বা দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য রয়েছে এরকম মটর গাছ নিয়ে কাজ করেছিলেন, তাই তার যে রিয়াকশন মানে কি বলবো এক্সপেরিমেন্ট ছিল সেটা সিম্পল হয়েছিল। তিনি সমস্ত পিওর বা বিশুদ্ধ বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলোর মধ্যেই ক্রস করিয়েছিলেন ফার্স্ট ক্রসটা। এবং থার্ড হচ্ছে তিনি প্রত্যেকটাই অ্যাটলিস্ট 3টে করে জেনারেশন দেখেছিলেন, যার ফলে তিনি তার একসংখ্য দ্বিসংকর জননের সূত্রে উপনীত হতে পেরেছিলেন, ঠিক আছে। তো ওই পেজে পেজ নাম্বার 78-এ 4টে দেওয়া রয়েছে, পয়েন্ট করে তোমরা সেগুলো লিখতে পারো। নেক্সট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বইয়ের কোথাও পাবে না, ঠিক আছে, অফবিট কোয়েশ্চেন করেছে। শুক্রাশয় এবং ডিম্বাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়। দেখো শুক্রাশয় এবং ডিম্বাশয় কে মিশ্র গ্রন্থি বলা হয় কারণ উভয়ের থেকে, শুক্রাশয় থেকে যেমন স্পার্ম উৎপন্ন হয়, ডিম্বাশয় থেকে যেমন ওভাম উৎপন্ন হয়, প্লাস সেরকমই এই দুটি গ্রন্থি থেকে কিন্তু এন্ডোক্রাইন সিক্রিশন মানে হরমোনও সিক্রিট হয়। তো এটা যেমন একদিকে এক্সোক্রাইন গ্ল্যান্ডের মতো কাজ করছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতো কাজ করছে, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর সাথে সাথে হরমোন, শুক্রাশয় থেকে যেমন টেস্টোস্টেরন হরমোন, ডিম্বাশয় থেকে যেমন প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন হরমোন, এগুলো সিনথেসিস হয় বা সিক্রিট হয়। তো সেই জন্য একে আমরা মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড বলতে পারি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দিয়েছে, দেখো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব কি, ঠিক আছে। তো এটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 90-তে। এটা কতটুকু লিখবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। দেখো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দুটো জিনিস তোমাদের মেনশন করতে হবে, যে বিবাহের পূর্বে, ঠিক আছে, ব্লাড টেস্ট করে নেওয়া জরুরি, যে যে ছেলে এবং মেয়ে বিয়ে করছে তারা উভয়ই থ্যালাসেমিয়ার যদি হেটেরোজাইগাস হয়, ঠিক আছে, যে কোনো একজন যদি হেটেরোজাইগাস হয় কোনো অসুবিধা নেই। আচ্ছা, প্রথমে তোমরা এভাবে লেখো যে থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোজোমাল প্রচ্ছন্ন রোগ, ঠিক আছে। তো বিবাহের পূর্বে ব্লাড টেস্ট করে নেওয়া দরকার। কেন? কারণ যদি ছেলে বা মেয়ের মধ্যে যে কোনো একজন থ্যালাসেমিয়ার আক্রান্ত হয় বা একজনারই তোমার থ্যালাসেমিয়ার
থ্যালাসেমিয়ার হেটেরোজাইগাস হয় তাহলে তাদের সন্তানদের কিন্তু থ্যালাসেমিক হওয়ার চান্স নেই। বাট যদি উভয়ই হেটেরোজাইগাস হয় তাহলে কি হবে, 25% চান্স থাকবে তাদের সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা যে ক্রসটা রয়েছে তোমাদের, যে থ্যালাসেমিয়া অটোজোমাল রোগ, তার মানে এ অটোজোম, বুঝতেই পারছো তোমরা। তো যদি উভয়ই হেটেরোজাইগাস হয় তাহলে কি রকম হবে, তাহলে তোমাকে লিখতে হবে, দেখো এ প্লাস এ মাইনাস, এভাবে তুমি লিখতে পারো। এখানে নিচেও একটা আসবে, এখানে লেখা যাচ্ছে না, সরি। তার মানে কি দুজনাই হেটেরোজাইগাস হওয়া মানে এরকম হবে তোমার এ প্লাস এ মাইনাস। ঠিক আছে, এটা ধরো ছেলেটি এবং মেয়েটিও হবে তাই এ প্লাস এ মাইনাস। এবার এ মাইনাসটা মনে করো তোমার থ্যালাসেমিয়া হওয়ার জন্য দায়ী অ্যালিল। ঠিক আছে, তাহলে যখন এ মাইনাস ক্রস হবে তাহলে সেক্ষেত্রে যে পুত্র বা কন্যা সন্তান হবে তার ক্ষেত্রে থ্যালাসেমিক হওয়ার চান্স থাকবে, কারণ থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল রিসেসিভ, মানে যেখানে দুটো অ্যালিলই একসাথে অ্যাফেক্টেড হবে তারাই থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে 25% চান্স থেকে যায়। এই ক্রসটা পানেট স্কোয়ার করে তোমরা দেখিয়ে দেবে। তো সেই জন্য বিবাহের পূর্বেই থ্যালাসেমিয়া টেস্ট করে নেওয়া দরকার। আর যদি বিবাহের পরে হয় এরকম ব্যাপার যে উভয়ই হেটেরোজাইগাস, তারা সন্তান নেবেন কিনা ভাবছেন, তো সেক্ষেত্রে সন্তান না নিয়ে তারা অ্যাডপ্ট করতে পারেন। ঠিক আছে, তো এটাই তোমার জেনেটিক কাউন্সেলিং এর গুরুত্ব, এভাবে তোমরা লিখতে পারো। ঠিক আছে, নেক্সট বলছে দেখো জীবাশ্ম থেকে আমরা কি কি তথ্য জানতে পারি। এটাও কিন্তু ডিরেক্টলি বইতে তোমাদের কোথাও অ্যান্সার নেই, যদিও জীবাশ্মের সংজ্ঞা কি সেটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 102-তে। ঠিক আছে, তো জীবাশ্ম থেকে আমরা কি তথ্য জানতে পারি, যে প্রাণী বা উদ্ভিদের জীবাশ্ম তুমি পাচ্ছ তার কোর্স অফ ইভলিউশন, বিবর্তনের যে ধারাটা সেইটা আমরা জানতে পারি। ঠিক আছে, এবং সে যে সময় বিবর্তিত হয়েছে, যেই সময় তো উৎপন্ন হয়েছে, তারপর থেকে যখন তার এক্সটিংশন হয়ে গেছে সেই সময়কালে পৃথিবীর ভৌগোলিক মানে অবস্থা, ভৌগোলিক বলবো না, এনভায়রনমেন্টাল কন্ডিশন কি ছিল, ক্লাইমেট কেমন ছিল সেটার সম্বন্ধে জানতে পারি। সেই ক্লাইমেটের সাথে মানিয়ে নেওয়ার জন্য তার কি কি অভিব্যক্তি, মানে অভিযোজন করার জন্য তার কি কি ক্যারেক্টার এসেছিল সেটার সম্বন্ধে জানতে পারি। প্লাস এটাও জানতে পারি যে সেই সময় সেই প্রাণী ছাড়াও আর কি কি প্রাণী উপস্থিত ছিল, থাকতে পারে। ঠিক আছে, সেটাও কিন্তু সেই জীবাশ্ম থেকে আমাদের জানার সুবিধা রয়েছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো উটের দেহে জল সংরক্ষণের দুটি অভিযোজন উল্লেখ করো। এটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 108 এবং 9-এর মধ্যে। ঠিক আছে, অনেকগুলো রয়েছে, তার মধ্যে যে কোনো 4টে বললেই হবে 2 মার্কসের জন্য। যেমন এদের দেহের মোটা চামড়া বাষ্পীভবন হতে দেয় না জলীয় বাষ্পকে স্কিন থেকে। ঠিক আছে, নাসাপথে এদের যখন নাসাপথের মাধ্যমে জলীয় বাষ্প নির্গত হয়, ঠিক আছে, সেই জলীয় বাষ্পকে ঠান্ডা করে জলে পরিণত করার অ্যাপারেটাস রয়েছে নাসাপথে। ঠিক আছে, ফলে নিঃশ্বাসের সাথেও জলীয় বাষ্প বেরিয়ে যেতে পারে না। থার্ড হচ্ছে এরা অর্ধকঠিন মূত্র ত্যাগ করে, ইউরিক অ্যাসিড সমৃদ্ধ এবং শুষ্ক বিষ্ঠা ত্যাগ করে। এভাবে এরা দেহ থেকে জল বেরিয়ে যাওয়াকে রোধ করে এবং এদের কুঁজে যে ফ্যাট থাকে তার বিপাকের ফলে যে মেটাবলিক ওয়াটার তৈরি হয় সেটা কোষে কোষে পৌঁছে দেয় এবং দেহে জলের যে ঘাটতি সেটাকে পূরণ করে। ঠিক আছে, তো এই 4টে তোমরা লিখতে পারো বা অন্য যে কোনো গুলোও লিখতে পারো। নেক্সট বলছে হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো। এটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 127-এ। হটস্পট নির্ধারণের জন্য সেই জায়গায় জীবকুলের প্রাচুর্য থাকা দরকার এবং জিন বৈচিত্র্য থাকা দরকার। সেকেন্ড হচ্ছে সেখানকার যে প্রথম হলো জীবকুলের প্রাচুর্য, সেকেন্ড হচ্ছে জিনের বৈচিত্র্য থাকা দরকার, থার্ড হচ্ছে এন্ডেমিক প্রজাতির প্রাণী থাকা দরকার, ফোর্থ হচ্ছে বিপন্ন প্রজাতি, মানে এবং তারা মানে যেন বিপন্ন হয় এরকম ব্যাপার, এবং সংবেদনশীল জীব থাকা দরকার। এগুলো খুব সুন্দরভাবে 4টে পয়েন্ট করে 127 নম্বর পেজে দেওয়া আছে, সেখান থেকে তোমরা লিখে দিতে পারো। নেক্সট বলছে দেখো স্থানীয় জীব সংরক্ষণে জেএফএম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কিভাবে সহযোগিতা করে। 2 নাম্বারের জন্য কিভাবে লিখবে তোমরা প্রথমে বলবে যে এটার অ্যান্সারও তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 136-এ। ঠিক আছে, সেখান থেকে তোমরা বলবে যে অরণ্যের পরিমাণ কিভাবে ধীরে ধীরে ধ্বংস হচ্ছে। ঠিক আছে, যার ফলে কি হচ্ছে, সেই অরণ্যে থাকা জীবজন্তু গাছপালা সেগুলো তো নষ্ট হচ্ছেই, তাদের বৈচিত্র্য তো কমে যাচ্ছেই, প্লাস তার উপরে নির্ভর করে থাকা যেসব আদিবাসী অধ্যুষিত অঞ্চল তাদেরও অসুবিধা হচ্ছে। তাই সেগুলোকে রোধ করার জন্য বা অরণ্যকে বাঁচাবার জন্য 1971 সালে পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুরের আড়াবাড়িতে শাল গাছের অরণ্যকে রক্ষা করার তাগিদেই তার পরিপ্রেক্ষিতেই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট চালু হয়, ঠিক আছে। এবং এর আন্ডারে কি করা হয়, এর আন্ডারে সাধারণ মানুষ, স্থানীয় সাধারণ মানুষই অরণ্যের সৃষ্টি করেন এবং তাকে রক্ষা করেন, ঠিক আছে। এবং প্রত্যেক বছর বন মহোৎসব করে নতুন নতুন গাছ লাগানো হয় এবং অরণ্যের যে কভারেজ দেশে সেটাকে বাড়ানোর চেষ্টা করা হয়, ঠিক আছে। নেক্সট বলছে দেখো, সিকিমের রাজ্য পশুর বিলুপ্তির দুটি কারণ লেখো। এটাও তোমরা ডিরেক্টলি অ্যান্সার কোথাও পাবে না, তবু খানিকটা লিখতে পারো তোমরা পেজ নাম্বার 127 থেকে, ঠিক আছে। দেখো সিকিমের রাজ্য পশু হচ্ছে আমাদের রেড পান্ডা। তো রেড পান্ডার বিলুপ্তির মেন কারণ হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ প্রথম কথা। সেকেন্ড হচ্ছে তোমার দেখো হ্যাবিটেট লস অ্যান্ড ডিগ্রেডেশন হচ্ছে। সিকিমে বহু জায়গাতেই জঙ্গল কেটে ফেলা হচ্ছে এবং তোমরা জানো রেড পান্ডা ভালোবাসে বাঁশ গাছের জঙ্গলে থাকতে, বাঁশের পাতা খেতে। তো এই ধরনের জঙ্গল কেটে ফেলার ফলে তাদের বাসস্থানের লস হচ্ছে, হ্যাবিটেট লস এবং হ্যাবিটেট ডিগ্রেডেশন হচ্ছে, যার ফলে তাদের সংখ্যা কমে যাচ্ছে। তাহলে দুটো পয়েন্ট হলো। থার্ড তোমরা লিখতে পারো এদের যে ফার রয়েছে, লোম রয়েছে, তার জন্য এদেরকে কিন্তু পোচিং করা হয়, ঠিক আছে। তো পোচিং একটা মেন রিজন। ফোর্থ হচ্ছে আরেকটাও তোমরা লিখতে পারো, অনেক সময় অন্যান্য বন্য পশুদেরকে মানে কি বলবো ধরার জন্য যে ফাঁদ পাতা হয়, ঠিক আছে, যেমন হরিণ ধরার ফাঁদ বা ওয়াইল্ড পিগ ধরার ফাঁদ, সেখানে অনেক সময় রেড পান্ডা ধরা পড়ে যায় এবং তাদেরকে তখন কিন্তু মেরে ফেলা হয়, ঠিক আছে। তো এই চারটে কারণ তোমরা লিখতে পারো। নেক্সট কোয়েশ্চেন দিচ্ছি দেখো, রিপিটেড কোয়েশ্চেন আগেও একটা সেটে আমরা পেয়েছি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে মাটিতে নাইট্রোজেন সংরক্ষণের সম্পর্ক কি? এটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 114-তে, ঠিক আছে। দেখো বিদ্যুৎপাত হওয়ার সময় বাতাসে থাকা নাইট্রোজেন অক্সিজেনের সাথে রিয়াকশন করে আমাদের এনও তৈরি করে। এবার এই এনও আবার অক্সিজেনের সাথে রিয়াকশন করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, সেটা আবার জলের সাথে, জলীয় বাষ্পের সাথে রিয়াকশন করে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই দুটি অ্যাসিড যখন মাটিতে এসে মেশে বৃষ্টির সাথে, তখন মাটির যে খনিজ লবণ, হ্যাঁ, তার ধরো পটাশিয়াম, ফসফরাস এদের সাথে রিয়াকশন করে বিভিন্ন ধরনের নাইট্রেট যৌগ তৈরি করে, যা মাটিতে নাইট্রোজেনের পরিমাণকে বাড়াতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে ওই যে একদম পেজ নাম্বার 114 উপরের দিকে 3-4টে রিয়াকশন রয়েছে, 3টি রিয়াকশন রয়েছে, সেগুলো তোমাদেরকে দিতে হবে এখানে। লাস্ট কোয়েশ্চেন যাচ্ছি দেখো, এক্সিটি সংরক্ষণের দুটি পদ্ধতি উল্লেখ করতে বলেছে। অ্যান্সার পেয়ে যাবে তোমরা পেজ নাম্বার 134-135-এ। কি কি লিখতে পারো তোমরা, জুলজিক্যাল গার্ডেন, বটানিক্যাল গার্ডেন, এছাড়া ক্রায়োপ্রিজার্ভেশন, ঠিক আছে। এগুলো বিভিন্ন রকমের এক্সিটি সংরক্ষণের পদ্ধতি। বাট 2 নম্বরে যেহেতু অ্যান্সার, তোমরা তার আগে এক্সিটি সংরক্ষণ কাকে বলে সেটাও কিন্তু এক লাইনে লিখে দিও, যে যখন কোনো জীবকে, সেটা প্রাণী হোক বা উদ্ভিদ হোক, তাকে তার নিজস্ব বাসস্থান থেকে দূরে অন্য কোনো জায়গায় সংরক্ষণ করা হয়, তাকে এক্সিটি সংরক্ষণ বলে। এটি এই পদ্ধতিতে হতে পারে বলে অ্যান্সারটাকে ফ্রেম করলে 2-এ 2 পাবে তোমরা। ওকে, তো এই ছিল আমাদের পেজ নাম্বার 163 এর 2 মার্কসের কোয়েশ্চেন গুলো। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমরা টেস্ট পেপার সলভিং এর আরো অনেক ভিডিও দেখতে চাও, আমাদের প্লে লিস্টটা ভিজিট করতে পারো। এবছরে আমি নতুন একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি এবিটিএ টেস্ট পেপার সলভিং 2024 বলে, সেটা তোমরা ভিজিট করতে পারো চ্যানেলে। সেখানে সমস্ত 1 মার্কের কোয়েশ্চেনও পেয়ে যাবে, প্লাস 2 মার্কের যেগুলো আমি আপলোড করছি সেগুলোও পাবে। বাট অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করাটা জরুরি, কারণ তবেই তোমরা কিন্তু যখনই আমি ভিডিও দেবো তার নোটিফিকেশন পেতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।